একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গির মেডিটেশন করেছি। আমরা মেডিটেশন শুরুর আগে আমাদের শুভকর বাবু এরকম একটি কথা বলছিলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষের জীবন সুন্দর করে, বিষয়টা অনেকটা সেরকম। তো আসলে আমরা প্রত্যেকেই একটি সুন্দর, আনন্দদায়ক, সার্থক জীবনের উদ্দেশ্যে আমরা জীবনযাপন করি বা সবকিছু করে যাচ্ছি। তো কিছু কিছু মানুষের জীবন সার্থক হলেও অধিকাংশ মানুষের জীবন সার্থক নয়। কিছু মানুষের জীবন হয়তো সফল কিন্তু সার্থক নয়। আচ্ছা, সফল আর সার্থকতার মধ্যে একটা পার্থক্য অনেকে জানেন, অনেকে হয়তো বুঝেন না। সফল বিষয়টি হচ্ছে যে কোনো কেউ সফল হতে পারে। চোর ডাকাত সফল হতে পারে, সে আজকে রাত্রে টার্গেট করেছে আজকে চুরি করবে, সে চুরি করলে সে সাকসেস। একজন ধর্ষক, সে একটা টার্গেট করেছে, সে সাকসেস হতে পারে। একজন খুনি সাকসেস হতে পারে, একজন ঘুষখোর সাকসেস হতে পারে। তো সাকসেস আর সাফল্য হচ্ছে সেটা যেখানে আপনার জীবনটা হবে আনন্দদায়ক, পরম আনন্দে আপনার জীবনটা হবে আনন্দদায়ক, আপনার জীবনটা হবে সৃজনশীল, নিরাপদ, আপনি থাকবেন শ্রদ্ধাভাজন। কতজন মানুষ আপনাকে ভালোবেসেছে, কতজন মানুষ আপনাকে সম্মান করেছে, কতজন মানুষ আপনার মৃত্যুর পর আপনাকে সম্মান করেছে, স্মরণ রেখেছে, এটার উপরেই আসলে নির্ভর করছে আপনার জীবনটা সার্থক হলো কিনা। তো আমরা অনেকেই অনেকভাবে চেষ্টা করি সার্থক করার জন্য জীবন, কিন্তু অধিকাংশ মানুষের জীবন আসলে সার্থক বা পরিপূর্ণ হয়ে ওঠে না। এর কারণ হচ্ছে সার্থক জীবনের কিছু জিনিস, কিছু উপাদান আমাদের স্মরণ রাখতে হবে। যে জিনিসগুলো বা যে বিষয়গুলো মেনে চললে আমাদের জীবনটা পরিপূর্ণ হতে পারে, সার্থক হতে পারে, এই বিষয়গুলো আমাদের স্মরণ রাখতে হবে। বিষয়গুলো হচ্ছে, প্রথমে আমাদের শারীরিক মনোযোগ রাখতে হবে, আমাদের শরীরটা ভালো থাকতে হবে। আপনি অনেক কিছু করতে চাচ্ছেন কিন্তু আপনার শরীরে কুলায় না। এখন তো কথায় কথায় ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, শরীরের অক্ষমতা, বিভিন্ন অভিযোগ মানুষের আছে। তো এতগুলো সমস্যার মধ্যে দিয়ে আপনি জীবনটাকে আসলে পরিপূর্ণ সার্থক জীবন করতে পারবেন না। এই জন্য যেটা করতে হয়, আমাদের সময় মতো শরীরের যত্ন নিতে হয়। সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো, সময় মতো কাজ করা, সময় মতো বিশ্রাম নেওয়া, এই কাজগুলো আমাদের নিয়মিত করতে হয়। যতটুকু দরকার ঠিক ততটুকু করতে হয়। এরপরে বিষয়টা হচ্ছে মানসিক শক্তি। মানসিক শক্তি একটি ইম্পর্টেন্ট জিনিস মানুষের সার্থক জীবনের জন্য। একজন মানুষের যখন মানসিক শক্তি থাকে, তার অনেক সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে। অনেক সীমাবদ্ধতা, যদি মানসিক শক্তিটা সুদৃঢ় হয়। সেটা আমরা দেখতে পাই পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। দেখেন, স্টিফেন হকিংয়ের যে রোগটা ছিল, ওটার নাম ছিল কি, নিউরন ডিজিজ বা ব্রেনের একটা সমস্যা। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন উনি বড় জোর 2 বছর বাঁচবেন। কিন্তু তার যে মনের শক্তি, না আছে মরলে মরে যাব, কিন্তু যতক্ষণ বেঁচে আছি আমার কাজটি আমি করে যেতে চাই। তার এই যে মানসিক শক্তি তাকে আরো 45 বছর টিকিয়ে রেখেছে এবং তিনি তার কাজ সম্পন্ন করেছেন। তার শারীরিক অক্ষমতা থাকলেও কেবলমাত্র মানসিক শক্তি দিয়ে তিনি তার কাজটা সুসম্পন্ন করেছেন। তো মানসিক শক্তি আসলে কিভাবে মানুষের জীবনে সার্থকতা আনে, সেটা আমরা দেখতে পাই। আমরা যে গত শনিবারে আমাদের যে রম্য লেখক সত্যব্রত বড়ুয়ার স্মরণ সভা করেছিলাম, তার জীবন থেকেও কিন্তু আমরা শিক্ষা নিতে পারি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সক্রিয় ছিলেন, মানসিকভাবে তিনি শক্ত ছিলেন, শারীরিক অক্ষম হলেও
তার মানসিক শক্তি দিয়ে তিনি তার কাজ করে গিয়েছেন। তো মানসিক শক্তিটা খুবই ইম্পর্টেন্ট, যেই শক্তি আপনার অনেক সীমাবদ্ধতা অতিক্রম করে নিয়ে আসবে। তো আসলে আমাদের আত্ম উন্নয়ন কোর্সের এই যে মেডিটেশনের কাজটি হচ্ছে আপনার এই যে মানসিক শক্তিটা বেড়ে যাবে, কনফিডেন্স লেভেলটা বাড়বে, যেমন ওকে বলছিলাম বিষয়টা অনেকটা সেরকম। এরপরে হচ্ছে আমাদের শারীরিক সক্ষমতা দরকার, শারীরিক সক্ষমতা দরকার। আমরা তো এখন দৈহিক কাজ আসলে করি না বললেই চলে। সব কাজ এখন আমরা রোবট দিয়ে করাচ্ছি, রান্না বান্নাটাও তো রোবট দিয়ে করাচ্ছি, কাপড় কাচাচ্ছিও রোবট দিয়ে, টেলিভিশনটা এখান থেকে গিয়ে সুইচটা টিপতে হয় না, বিছানা থেকেই করি। অর্থাৎ শারীরিকভাবে আমরা খুব অক্ষম হয়ে যাচ্ছি, আমাদের মেধার বিকাশ হচ্ছে না, আমাদের শারীরিক যোগ্যতাগুলো বৃদ্ধি পাচ্ছে না। একটা সমীক্ষা দেখা গেছে আমাদের দেশের শিক্ষিত বেকারের হার বেশি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে কিন্তু কর্মদক্ষতা ঠিক সেভাবে গড়ে ওঠেনি, উৎসাহ নাই, কোনো কৌতূহল নাই ছেলে মেয়েদের। এখন একটা ভালো কিছু জানার আগ্রহ, কৌতূহল নাই। তাও হয়, আচ্ছা। তো এখন ছেলে মেয়েদের কৌতূহল নাই, তারা যেভাবে কাজ করার আগে চিন্তা করে কি লাভ হবে, কাজ করার আগে বলে কি লাভ হবে এটা করে, হ্যাঁ আগে বেতন। আপনি একটু করে দেখেন, আপনি রিক্সাওয়ালাকে কিন্তু আগে আপনি ভাড়াটা দেন না, রিক্সাওয়ালাকে ভাড়াটা দিয়ে আমরা গন্তব্য পৌঁছার পরে। শ্রমিককে কিন্তু আমরা আগে বেতন দেই না, সারা মাস কাজ করার পরে শেষের দিকে গিয়ে আমরা তাকে বেতনটা দেই। তো এখন আপনি কাজ করার আগে আপনি রেজাল্ট চাইবেন, এটা কিভাবে সম্ভব? অত বছরের পর বছর সে বেকার খাচ্ছে, তাকে যদি বলা হয় তুমি 6 মাস একটা কাজ শিখো মনোযোগ দিয়ে, 6 মাস পরে তোমার একটা ডেভেলপ হবে, একটা কাজ পাবে, করবে না সেটা। দরকার হলে আরো 10 বছর সে বেকার থাকবে, কোনো কিছু শেখার আগ্রহ তার নেই। তো এইভাবে আসলে আমরা মানুষ হিসেবে আমাদের জীবনের যে একটা সম্ভাবনা আছে, সম্ভাবনাগুলো আমরা নষ্ট করে দিচ্ছি আমাদের আসলে অবহেলার কারণে। অথচ যারা রেজাল্ট কি হবে, এটা ফলাফল কি হবে, এটা চিন্তা যারা করেনি, যারা ভালোবেসে আনন্দের সাথে দায়িত্ব মনে করে কাজ করে গিয়েছেন, এন্ড অফ দ্য ডে রেজাল্ট তাদের জন্য অপেক্ষা করেছে, রেজাল্ট তাদের জন্য অপেক্ষা করে আছে। কিছুদিন আগে আমি একটা প্রতিবেদন পড়েছি, খুলনায় একজন হতদরিদ্র মানুষ, সে খাল বিল নদী থেকে শাক কুড়িয়ে বাজারে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। চিন্তাটা করে কত গরিব মানুষ, সে হাটে ওই নদী নালা থেকে খালবিল থেকে শাক তুলে বিক্রি করে। আর এই মানুষের চিন্তা, সে স্কুলে মসজিদে মন্দিরে ক্লাবে বকুল ফুলের গাছ লাগাবে, তার ওই যে শাক বিক্রির থেকে কিছু টাকা দিয়ে বকুল নার্সারি থেকে বকুল গাছের চারা কিনে 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 একেবারে 3-4 উপজেলা সব জায়গায় সে বকুল গাছের চারা রোপণ করে দিয়েছে। 30 বছর সে কাজটি করছে কন্টিনিউয়াস। তো 30 বছর পরে এসে তার স্বীকৃতি আসলো, মানুষ তাকে বকুল মামা হিসেবে চিনে। সে এখন বকুল মামাকে জিজ্ঞেস করলেন আপনি এই কাজ করার অনুপ্রেরণা কি? দেখেন, আমি যেই তাল গাছের তালটা খাচ্ছি এটা তো আমি রোপণ করি নাই, কেউ না কেউ তো রোপণ করেছে, যার কারণে আমি খাচ্ছি। তো আমি এমন কিছু করে যেতে চাই আমার প্রজন্ম এটা যেন সুফলটা পায়। এই কথাটাও বাদ দেন, এই যে গাছে ফুল ফুটেছে, বকুল ফুলের সেন্টটা কত সুন্দর, এখানে পাখি বাসা
বাচ্চে, ছায়া দিচ্ছে, ফলটা পাখিরা খাচ্ছে, কত মজা লাগে, কত দেখতে তো প্রাণটা ভরে যায়। তো আমরা এগুলো ভাবি না, আমরা ভাবি কাজ করলে কি লাভ হবে। আমাকে অনেকেই প্রশ্ন করেন, এই কালচারাল পার্কের ভবিষ্যৎ কি, এটা যে করছেন কি হবে। এটা যদি ভাবতাম তাহলে তো কালচারাল পার্ক করা যেত না। আমি ভাবছি আমার জীবনকালে আমি কি করে যেতে পারছি, বা আমার কাজটা আমাকে আনন্দ দিচ্ছে কিনা, আমি আনন্দ পাচ্ছি কিনা, আমার কাজটা কল্যাণকর কিনা, এর সুফল মানুষ পাবে কিনা, এতটুকু ভাবলেই তো যথেষ্ট। তো আমাদের এই জিনিসগুলো ভাবতে হবে। আমরা যে কাজই করি না কেন, এই কাজটি যেন আরো উন্নত হয়, আরো ডেভেলপ হয়, আরো মানসম্মত হয়, এটা যদি ভাবতে পারি তাহলে দেখবেন সুফল আপনার পেছনে অপেক্ষা করবে। ভারতের বিখ্যাত শিল্পী মান্না দে, আপনারা জানেন মান্না দের অসাধারণ সব গান। তার খ্যাতি শীর্ষ পর্যায়ে আসার পর সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, আপনাদের যে এত খ্যাতি, এত যে জনপ্রিয়তা বা আপনার গানের যে এত মাধুর্য, এর পেছনে রহস্যটা কি? তিনি বলেছেন, দেখেন, আমি যদি 1 মাস রেওয়াজ না করি আপনারা বুঝতে পারবেন যে আমি অনেক দিন ধরে রেওয়াজ করছি না। আর আমি যদি 1 সপ্তাহ রেওয়াজ না করি আমার স্ত্রী বুঝতে পারবে যে কি আমি আমার কাজটা ঠিকভাবে করছি না। আর আমি যদি একদিন রেওয়াজ না করি পরের দিন আমি বুঝতে পারবো যে কি আমার দুর্বলতা বেড়ে গেছে। দেখেন, একজন খ্যাতিমান শিল্পী তিনি তার কাজটাকে ধরে রাখার জন্য, তার কাজটাকে চলমান রাখার জন্য কত আপ্রাণ চেষ্টা প্রতিদিন। আমাদের রুনা লায়লা ম্যাম তিনিও বলেন, আমি এখনো প্রতিদিন রেওয়াজ করি। আর এখন ছেলেমেয়েরা গান শেখার আগে স্টেজে উঠবে, গান গাইবে, রেওয়াজ করবে না। তো এইভাবে আমরা আমাদের সক্ষমতাগুলোকে যদি আমরা বিল্ড আপ করার চেষ্টা না করি, আমাদের সক্ষমতাগুলোকে যদি আমরা চেষ্টার মধ্য দিয়ে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা না করি, জীবনে সার্থকতা আসবে না। হয়তো কোনো না কোনোভাবে সফল হব, কিন্তু সার্থকতার জন্য আমাদের চলমান থাকতে হবে। ওই একটি কথা আছে এরকম, আপনি যদি ঘুমান আপনার সাফল্য, আপনার সার্থকতা ঘুমাবে। আপনি দাঁড়ান, আপনার সার্থকতা দাঁড়াবে। আপনি চলমান থাকেন, সার্থকতা আপনার পেছনে পেছনে ঘুরবে। তো আসুন আমরা আমাদের যার যতটুকু কর্মক্ষমতা আছে এগুলোকে আমরা সক্রিয় রাখি, এগুলো আরও চলমান রেখে আমাদের জীবনটাকে সার্থক করে তুলি। আমাদের পরিবার, সমাজ, আমাদের রাষ্ট্রের যে সুন্দর আগামীর জন্য আমরা অবদান রাখার চেষ্টা করি। আলোচনাটা শুনেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।